গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় 2017 সালে পা হারানো রাসেল সরকারকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিলেও বাস কর্তৃপক্ষ গত 10 এপ্রিল মাত্র 5 লাখ টাকা পরিশোধ করায় বাকি টাকা 1 মাসের মধ্যে রাসেলকে বুঝিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সড়ক দুর্ঘটনা, অগ্নিকাণ্ড সহ অনেক ক্ষতিপূরণের মামলার রায় উচ্চ আদালতে আটকে থাকার পাশাপাশি শাস্তি না হওয়ায় আদালতের আদেশ প্রতিপালনের নজির মাত্র 4টি। গত বছর জুলাইয়ে বিমানবন্দর সড়কে জাবালেনুর পরিবহনের বাসের চাপায় নিহত 2 শিক্ষার্থী, শাহজাহানপুরে পাইপে পড়ে নিহত শিশু জিহাদ এবং 2010 ও 1991 সালে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর পরিবার ক্ষতিপূরণ পেলেও আদালত আদেশ দেওয়ার পরেও ক্ষতিপূরণ পাননি সাংবাদিক মোজাম্মেল হোসেন মন্টু, চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ সহ বিভিন্ন সময় দুর্ঘটনায় হতাহতদের পরিবার। রাজধানীর চুরিহাট্টার অগ্নিকাণ্ডে নিহতদের 1 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হলে আদালত তাতে অসন্তোষ প্রকাশ করে 5 লাখ টাকা দিতে বলেন। তবে নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে আন্তর্জাতিক নিয়ম মেনে ক্ষতিপূরণ পরিশোধ করা হচ্ছে বলে জানিয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি দুর্ঘটনায় কোনো যাত্রী বা গাড়ি ক্ষতিগ্রস্ত হলে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ক্ষতিপূরণ পাওয়া খুব দুষ্কর ব্যাপার বলে মনে করলেও পরিবহন শ্রমিকেরা বলছেন কোর্টে গেলেই 600 টাকায় ইন্স্যুরেন্স মেলে, তা দিয়েই কোনো রকমে আইনি দায় মেটাতে চান মালিকেরা। আর বিমা কোম্পানির দাবি, গাড়ির ফিটনেস না থাকলে বা ভুয়া ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনায় পড়লে ইন্স্যুরেন্স কাভারেজ পাওয়া যায় না বলেই বিমা করতে অনীহা পরিবহন মালিকদের। এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্লাস্টের পরিচালক ব্যারিস্টার সারা হোসেন এবং সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান। স্বাগত আপনাদের তিনজনকে। অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, আপনাকে দিয়ে শুরু করি। মানে একটা অভিনন্দন আপনাকে জানাতে চাই, আপনি মামলাটাতে লেগে আছেন। রাসেল সরকারের মামলাটাকে আসলে দুর্ঘটনা কেন বলছি আমরা জানি না, উনার পায়ের উপর দিয়ে তো ইচ্ছা করে গাড়ি চালিয়ে দেওয়া হলো এবং এই তরুণ ছেলেটি পা হারালো। আপনি লেগে আছেন এবং আপনি 5 লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করেছেন। এমনিতে তো ঘটনা দৃষ্টে মনে হয় একরকম এমনি এমনি আদালতে এই আদেশগুলো দেয়, মানে এসব দাওয়াই সার দিলেও কোনো লাভ হয় না, কেউ কোনো ক্ষতিপূরণ পায় না। 1991 সালে সাংবাদিক মোজাম্মেল হোসেন মন্টু মারা গেছেন, তখন থেকে তার পরিবারের ক্ষতিপূরণ পাওয়ার কথা, এখন পর্যন্ত পাননি। মানে আদালতের এই আদেশগুলো একটা এমনি এমনি আদেশ কিনা? না, আদালতের আদেশ তো কখনোই এমনি এমনি আদেশ হতে পারে না, কারণ আদালত যা আদেশ দেবেন এটা অবশ্যই প্রতিপালনযোগ্য। আর আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমার তো তখন আমি গাইবান্ধার এমপি ছিলাম, গাইবান্ধা জেলার, ওর বাড়িও গাইবান্ধা, মানে পলাশবাড়ি, আমার একেবারে একই থানায়, ওর 5 নম্বর ইউনিয়নে, আমার 3 নম্বর ইউনিয়নে। তা আমি আসলে পুরো 1 বছর ধরে এই মামলাটার পিছনে লেগেছিলাম। একেবারেই রিটটা সালমা মাসুদ কোর্টে করেছিলাম, ওখানে রুল হওয়ার পরে প্রায় 1 বছর ধরে অনেক চেষ্টায় আমি এবার 1 বছরের মধ্যে লিস্টে আনিয়ে 25 নম্বর কোর্টে সেদিন শুনানি হয়েছে। কোর্টের শুনানির সঙ্গেই আমার একটা খুবই সন্তুষ্টি ছিল। মামলাটা উঠবে কিনা, মানে ওই কার্যতালিকায় আনাটা একটা বিরাট কৃতিত্বের ব্যাপার আসলে। অনেক 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 দিন ধরে আমি লেগেছিলাম। আর আমাদের যে জুনিয়ররা ছিল ওদেরকে আমি প্রায় সময় নক করতাম যে এই আজকে স্লিপ দাও, কালকে স্লিপ, প্রতিদিন লেগেছিলাম। আর যে লয়ার ছিল, আমি তো বাদী ছিলাম এলাকার সংসদ সদস্য হিসাবে, যে লয়ার ছিল অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা সাহেব, উনিও খুব লেগেছিল। উনি তো বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক, তো উনিও খুব লেগেছিল, যার কারণে মামলাটা আমরা লিস্টে আনতে পেরেছি 1 বছরের মধ্যে। আর আনার পরে যখন শুনানি হলো তখন তো কোর্ট, আমরা খুব সন্তুষ্ট যে প্রথম আদেশটা যেভাবে দিয়েছে, একেবারেই খুব কড়াকড়ি আদেশ দিয়ে দিয়েছে যে 50 লাখ টাকা দিতে হবে। আমরা শুনে ভাবলাম গ্রিন লাইনের মতো কোম্পানি 50 লাখ টাকা তো দিতেই পারা উচিত একজনের পায়ের বিনিময়ে, অনেক বেশি। কাজে আমরাও খুব সন্তুষ্ট হয়েছিলাম। কিন্তু পরবর্তীতে যেটা দেখা গেছে যে এটা খুবই অনীহা ছিল তাদের, পুরো পরিবহন সহ একেবারেই বিষয়টা নিয়ে তোলপাড় উঠে গেল বাংলাদেশে। আর আমি এটা করেছি এরকম তো ফোকাস ওইভাবে হচ্ছিল না। যাই হোক, আপনাদের মিডিয়ার কল্যাণে কিছুটা ফোকাস পেয়েছি বা সবাই জেনেছে, এটা আমার একটা সন্তুষ্টি, জব স্যাটিসফ্যাকশনও বলতে পারেন। যে একটা কাজ আইনজীবী বা আমি এলাকার প্রতিনিধি অথবা রাজনীতি করতে যে মানুষের কিছু একটা উপকার করার জন্য সবার ইচ্ছা থাকে। আমার আপনারা চেয়েছিলেন 1 কোটি টাকা আদালতের কাছে, আদালত 50 লাখ টাকা দিল। এখন আরো এই পিছিয়ে, মানে আপনারা একদম এটাতে লেগে থাকলেন, এখন 5 লাখ টাকা দিয়েছে গ্রিন লাইন।
এবং বলেছে আদালত বলেছে 1 মাসের মধ্যে বাকি টাকা বাকি দিতে। টাকা দিয়ে দিতে। কি মানে গ্রিন লাইনের এখনকার আচরণটা কি? আদালত বলছে না হলে বাস জব্দ করা হবে। বাস জব্দ করলেই বা কি লাভ এখনকার হবে? আচরণটা এখন পর্যন্ত আমি বলবো ভালো, কারণ সেদিন যে চেকটা দিয়েছিল এটা আজকে ক্যাশ হয়েছে, যেটা আমি আমার রাসেল সরকার কাছে জেনেছি। আজকে ক্যাশ হয়েছে 5 লাখ টাকা, তার অ্যাকাউন্টে ঢুকেছে এবং মেসেজ এসেছে মোবাইলে। আর যেটা বলেছে যে তার ডান পাটা আবার চিকিৎসা করতে হবে, সেই চিকিৎসাটা আজকে তারা নিয়ে গিয়েছে সিআরআইতে সাভারে। আর ওই আরো যে খরচ হয়েছিল ওটাও দেওয়ার কথা বলছে। তা কাজেই না কিন্তু 50 লাখ টাকা কি দেবে কিনা? 50 লাখ টাকা দেবে, দিতে হবে, এটা তো অর্ডার হয়ে গেছে। আমি- এবং এটা সর্বোচ্চ আদালতে অ্যাপিলেট ডিভিশন থেকেও তো তারা সিএমপি করেছিল ইয়াতে, তারপরে আবার ফুল বেঞ্চে এটা শুনানি হওয়ার পরে এটা রিজেক্ট হয়েছে, এটা দিতে হবে। আমি এরপরে যখন আপনার কাছে আসবো আমি আসলে জানতে চাইবো যে এই যে আপনি বলছিলেন আপনি এলাকার এমপি ছিলেন, কৃষক লীগের আরেকজন নেতা যিনি আইনজীবী তিনি লেগেছিলেন, এগুলোর কারণেও এটা একটা প্রতিকার পাওয়া, এই যে কার্যতালিকায় ওঠা সহজ হয়েছে কিনা, আর বাস জব্দ করে আসলে আদালত টাকা আদায় করতে পারে কিনা তার কোনো নমুনা আছে কিনা সেটাও জানবো আমি এরপরে যখন আপনার কাছে আসবো। সৈয়দ শাহরিয়ার হাসান, আপনাকে আসলে আজকে মানে এই আলোচনায় আমন্ত্রণ জানানোর কারণ এ কারণে যে মানে পৃথিবীর দেশে দেশে এটা একদম খুব স্ট্যান্ডার্ড নিয়ম যে একটা দুর্ঘটনা ঘটবে, সেটা আমার গাড়িতেই চির লাগুক আর আমার দেহেই আঘাত লাগুক, এর দায় বহন করবে ইন্স্যুরেন্স কোম্পানি। ইন্স্যুরেন্স কোম্পানি থেকে স্ট্যান্ডার্ড যে টাকা আমার পাওয়ার কথা আমি পেয়ে যাব, আমাকে এই জন্য আদালতে দৌড়াদৌড়ি করতে হবে না। রাসেল সরকারও পাবে, নবনীতা চৌধুরীও পাবে। মানে এটা বাংলাদেশে কাজ করে না কেন? ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। তা আসলে আপনি যেটা বলছেন যে ইন্টারন্যাশনাল ল, আমি কিছু আগে ম্যাডামের সাথে কথা বলছিলাম এটা নিয়ে। ইন্টারন্যাশনাল লতে আমি ইয়েতেই থাকি, মানে পার্সোনাল ইনজুরিতে থাকি। ডেথ অর এমনি পার্সোনাল ইনজুরির জন্য যেটা হয় সেটা কিন্তু সব উন্নত দেশে, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও, ইট ইজ ডিসাইডেড বাই দি কোর্ট। বিকজ এটা লাইফের কোনো মানে টাকা দিয়ে আপনার ইয়ে করতে পারবেন না, কম্পেনসেট করতে পারবেন না। থার্ড পার্টি লায়াবিলিটিস এবং অন্যান্য জিনিস, সেই জিনিসগুলো আপনার ধরেন লিমিট করে দেওয়া হয়, বিকজ ইন্স্যুরেন্স কোম্পানি দে হ্যাভ গট এ লিমিটেশনস। হ্যাঁ, তো এইখানে আমাদের দেশে কিন্তু আপনার সেটারও তো বোধহয় কিছু স্ট্যান্ডার্ড প্রসিডিওর আছে যে এই লোকটি কত আয় করতে পারতো, না, কতদিন সেখানে তো অবশ্যই কর্মক্ষম থাকতো, আছে। সেসব। কারণ ধরেন একজন প্র্যাকটিসিং গিয়ে রয়েছে, কার্ডিওলজিস্ট রয়েছে, সে হয়তো যা তারপরে এবং তার এইজ রয়েছে, এইজ, প্রফেশন, এইগুলো দেখে তাকে ডিটারমিনেশনে আসে। আর সেকেন্ডলি একটা যদি এমনি সাধারণ লেম্যান হয়, ধরেন এমনি একটা লেবার হচ্ছে, ইয়ে হচ্ছে, তার কম্পেনসেশন দুইটা তো সমান হতে পারে না। সুতরাং কোর্ট এই জিনিসগুলো ডিসিশন নিয়ে দেয় বাইরের ইয়েতে। সুতরাং ইন্স্যুরেন্স কোম্পানির লিমিট অফ লায়াবিলিটি ইজ আনলিমিটেড ফর ডেথ অর বডিলি ইনজুরি অফ এনি পার্সন। হ্যাঁ, কিন্তু যদি আমি ধরেন আপনার একটা গাড়িতে ধাক্কা দিয়ে দিলাম, কিছু করলাম, আপনার অন্য জিনিস থার্ড পার্টি এমনি প্রপার্টি ড্যামেজ করলাম, সেইখানে আমার লায়াবিলিটি লিমিট করা রয়েছে। জি এই জি, বাংলাদেশে সেটা কাজ করছে না। বাংলাদেশে যেহেতু কাজ করছেন, বাংলাদেশে এখানে হয়েছে কোন দুর্ঘটনার ক্ষেত্রেই তো কাজ করছে না, মানে আগুন লাগলেও না, বাস দুর্ঘটনা না, পড়লেও আমি না। যেহেতু মোটরেই রয়েছে আমি ওইখানেই থাকি, তার পরবর্তী হলে যে আসবো। আপনার যেটা হয়েছে আমাদেরকে এখানে মোটর ভেহিকেল অর্ডিন্যান্স এইখানে লিমিট অফ লায়াবিলিটি ফিক্স আপ করে দিয়েছে। এটা হয়েছে লাস্ট হয়েছে বোধহয় 1983-তে, আমরা আরো ভালো বলতে পারবেন ওই সময় এক্স্যাক্টলি। এটা হলো আপনার যদি ডেথ হয় এটা গিয়েতে, তাহলে ম্যাক্সিমাম লায়াবিলিটি ইজ 20,000 ফর আপনার গ্রিভিয়াস ইনজুরি, এই যে যেটা পা হারিয়ে গিয়েছে কিংবা ইয়ে হয়ে গিয়েছে, এটার জন্য 10,000। আর যদি আপনার মানে প্রপার্টি ড্যামেজ হয়, এটা সিঙ্গেল অর ইন অ্যাগ্রিগেট এটা হলো হায়েস্ট 50,000। তো এখন ইন্স্যুরেন্স কোম্পানি তো ওইভাবেই ইয়ে করছে, আর ইন্স্যুরেন্স কোম্পানি ওই অর্ডিন্যান্স দিয়ে ইয়ে হচ্ছে। আর এই ব্যাপারে সেরকম করে এখন যখন আপনারা গণমাধ্যম এবং এরা সচেতন হচ্ছে, এখন কিন্তু আমাদের আপনারা জানেন ইন্স্যুরেন্সটা বেশি একটা অবহেলিত সেক্টর ছিল, কিন্তু বর্তমান সরকারের সময় আপনার এই প্রায় 1938-এ যে অ্যাক্টটা ছিল ইন্স্যুরেন্স অ্যাক্ট, ওইটা চেঞ্জ করে 2010-এ নতুন করে অ্যাক্ট পার্লামেন্টে পাশ করা হলো এবং এইখানে একটা স্ট্রং রেগুলেটরি বডি ফর্ম করা হলো। যদিও সেটা ফর্ম হতে সময় লেগেছে 1 বছর। অ্যাক্ট পাস হয়ে গেছে, তারপরে রেগুলেটরি বডি অ্যাকশানে এসছে এবং এখনও তারা লোকবল নিয়ে
খুব কম লোক বল নিয়ে রয়েছে, প্রবলেম রয়েছে, বাট দে আর ওয়ার্কিং অন ইট। এখন ধরেন অনেকগুলো জিনিসে তারা পরিবর্তন আনার চেষ্টা করছে, লিমিট অফ লায়াবিলিটি বাড়ানোর জন্য তারা কাজ করছে, এরকম জিনিসগুলো হচ্ছে আর কি। জি, ব্যারিস্টার সারা হোসেন, আমি তারেক মাসুদের দুর্ঘটনার যে মামলা সেটির কথাও যদি বলি, যে একটা বড় ধরনের মানে 4 কোটি, তারেক মাসুদের পরিবারকে 4,61,75,452 টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় আদালত, এবং সেটা তখন শিরোনাম হলো। সেই ক্ষতিপূরণ তো আদায় হয় নাই, কিন্তু সেটার মধ্যে বাস মালিক, চালক এবং সংশ্লিষ্ট বীমা কোম্পানিকে তা পরিশোধ করতে বলা হয়। মানে চালক কোত্থেকে এত টাকা দেবে? মালিক তো বলবেন যে তিনি মানে কোম্পানি, মানে তার কোম্পানি ব্যাংক্রাফট হয়ে যাবে। মানে সেখানেও তো বীমা কোম্পানিকে মূল দায় এমনকি আদালতও দিল না, সেই ওখানে তো ভাগ করে দিয়েছিল ওই রায়টিতে। আমি রায় সম্পর্কে খুব সমালোচনা এখন করব না, যেহেতু রায়টা এই মুহূর্তে বিচারাধীন, আমাদের অ্যাপিলগুলো পেন্ডিং আছে। কিন্তু আমরা যে পয়েন্টটা রেজ করেছিলাম, আমাদের অ্যাপিলেও রেজ করেছি, যে ইন্স্যুরেন্স কোম্পানির বিষয়টা কিন্তু আমরা অন্যভাবে দেখতে চেয়েছিলাম। এবং উনি যে কথাটা এখন বললেন যে আসলে একটা সীমিত আকারে কিন্তু পেমেন্ট করা হয় ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে, যদি না আদালত থেকে একটা আদেশ আসে। যখন আদালত থেকে আদেশ আসে তখন সেই পরিমাণ ক্ষতিপূরণ কিন্তু সরাসরি ইন্স্যুরেন্স কোম্পানি পে করে দিবে ক্ষতিগ্রস্ত ব্যক্তির কাছে, এবং ইন্স্যুরেন্স কোম্পানি তখন সেটা আদায় করবে যে ব্যক্তি ইনশোর্ড তার কাছে। আমাদের আর্গুমেন্ট সেটাই ছিল, এবং এরকম রায় ইন্ডিয়াতে অহরহ হয়েছে। তো আমরা এখনো আশাবাদী যে এই বিষয়টা যখন আমরা উচ্চতর আদালতে পেশ করতে পারবো, আশা করি আমাদের পক্ষে রায় পাবো। কিন্তু আমার মনে হয় মূল বিষয় আমাদের একটু আসা উচিত যে ক্ষতিপূরণের জন্য কেন আমাদের বারবার এরকম এক একটা ভয়াবহ ঘটনা ঘটছে, হেডলাইন হচ্ছে, তখন উনি দৌড়ে যাচ্ছেন, আমরা দৌড়ে যাচ্ছি, অন্যরা দৌড়ে যাচ্ছে, এই অবস্থা, এবং হাইকোর্টে আমাদের দৌড়ে যেতে হচ্ছে। এই অবস্থা কেন হচ্ছে? মানে আমাদের যে মূল আইনগত কাঠামো আছে সেখানে সমস্যাগুলো কোথায়? একটা আমরা জানি যে একদম ব্রিটিশ আমলের আইন আছে যে আপনি দেওয়ানি আদালতে গিয়ে ক্ষতিপূরণ চাইতে পারবেন, তো সেটা আমরা জানি কেউ করে না, কারণ যুগ যুগ ধরে ওখানে পড়ে থাকতে হয়। আবার উনি যে আইনের কথা বলেন, এরশাদ সাহেবের আমলের যে আইনটা 83 সনের মোটর যানবাহন অধ্যাদেশ, সেটা কিন্তু এখনো চলমান। মানে আমাদের সেটারই তো 128 ধারায় আপনারা ক্ষতিপূরণ পেলেন। জি জি, এবং এখানে ইস্যুটা হলো যে নতুন আইন গত বছরে যে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে যে আইনটি হলো অক্টোবর মাসে, সড়ক পরিবহন আইন, সেটা কিন্তু আজ পর্যন্ত কার্যকরী হয়নি। আমরা এখনো কিন্তু 83 সন, অথচ কি 40 না 30 না 40 বছর আগেকার আইনের উপর চলছি। তো এই নতুন আইন যে হলো, কেন কার্যকরী হলো না সেটাও একটা বড় প্রশ্ন। আবার কার্যকরী যদি হয়ে যায় সেখানে আমরা কিন্তু একটা বিপদে পড়বো, কারণ নতুন অ্যাটলিস্ট এই যানবাহন আইনের মধ্যে যেটা আছে যে আদালতে গিয়ে আপনি ক্ষতিপূরণ চাইতে পারবেন, এবং আদালত মানে ট্রাইব্যুনালে আসলে সেখানে দ্রুত বিচার হওয়ার কথা, যদিও খুব দ্রুত হয় না বাস্তবে। বাট নতুন আইনে যে প্রক্রিয়া রাখা হয়েছে সেখানে বলা হয়েছে যে একটি আর্থিক সহায়তা তহবিল তৈরি হবে, এবং ওই তহবিলের কাছে গিয়ে আপনার একটা আবেদন করতে হবে। এখন কি পরিমাণে কোন হিসেবে আপনাকে দেওয়া হবে সেগুলো কিছু বলা নেই, সেগুলোর জন্য নাকি আবার পরবর্তীতে আরেকটা বিজিএ নিয়ে যেমন একটি শ্রমিকদের কল্যাণ ফান্ডের মতো এই তহবিলে কে কে টাকা দেবে সেটা কি পরিষ্কার আছে না? সেখানে সরকারি বিভিন্ন জনকে ওখানে নিয়োগ করা হবে, তারা দিতে পারবেন, এবং সেখানে ওই যে সেখানে মালিক পক্ষের কিছু অনুদান থাকবে, অন্যদের কিছু অনুদান থাকবে। কিন্তু এখানে আসলে আপনি ক্ষতিগ্রস্ত হলে আপনার ক্ষতি পরিমাণ কিভাবে আপনি পাবেন, হ্যাঁ এক্স্যাক্টলি। তো সেটা একটা বড় ব্যাপার। আর আমি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি সেই বিষয়টা আমি কিভাবে তহবিলের কাছে বুঝাবো, আর তারা যদি না বুঝে আমি কার কাছে যাব, এরকম কোনো ব্যাপার নাই। তো সেই জন্য এই আইনটা মানে যদি কালকেও কার্যকরী হয়ে যায় তাহলে আমার মনে হয় একটু সমস্যা আছে, বরঞ্চ এই জিনিসটা ঠিক করা দরকার। কারণ এই আইনটা হওয়ার মানে এই আইনটা যে কারণেই হলো বেসিক্যালি, তাই না, শিক্ষার্থীদের আন্দোলনের কারণেই তো হলো। তাদের মূল একটা বিষয়ই ছিল জবাবদিহিতা, আর একটা ছিল যে ক্ষতিপূরণ যাতে ঠিক মতো হয়। এবং ইভেন এই 1 বছরের মধ্যে আমরা দেখেছি যে রাসেলের ঘটনা সহ একাধিক ঘটনা ঘটেছে যেখানে হাইকোর্ট বারবার এসে কিন্তু বলছে যে না, এটা মানা যাবে না, এখানে কিন্তু সঠিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। চলে গেল রাজীবের বিআরটিসির বাসে, সেই ছেলেরও তো 1 কোটি টাকা ক্ষতিপূরণ পাওয়ার কথা, তার ভাই তাও তো বসে আছে এখন পর্যন্ত। তো এগুলো তো একটা সিস্টেমের মধ্যে এখন নিয়ে আসতে হবে। একটা বিরতিতে যাই ব্যারিস্টার সারা হোসেন, আমি এখানে ফিরে মানে আসলে কি ব্যাপারটা এমন যে সড়ক খাতেই যদি আজকের মনোযোগটা দিই, যে সেটাকে একটা আইনের আওতায় না আনলে, শৃঙ্খলার মধ্যে না আনলে আসলে ইন্স্যুরেন্স ব্যবস্থা মানে কাজ করবে না। সেজন্য এসব তহবিলের কথা আমাদেরকে বোঝানো হচ্ছে কিনা। একটা বিরতির পর।
ফিরে এলাম রাজকাহনে। আমাদের দর্শক এস এম মহসিন বলছেন ক্ষতিপূরণ পাওয়া নিয়ে সংশয় থাকে, মালিক সমিতি খুবই শক্তিশালী। আবার শামসুল হক বাবুল বলছেন যে ক্ষতিপূরণের টাকা না দিয়ে পার পাওয়া যায়, এই কথাটি আজকের টকশোর মাধ্যমে অনেকে জেনে ফেললেন। বেশি জানাজানি হলে যেমন লাভ হয় তেমন ক্ষতিও হয়। ব্যারিস্টার সারা হোসেন, যাদের আসলে ক্ষতিপূরণ দেওয়ার তারা বোধহয় জানেন যে না দিয়ে পার পাওয়া যায়। আমি আপনার কাছে জানতে চাইছিলাম যে আসলে কেন এই যে নতুন যে আইনটি, যদিও কার্যকর হয়নি, কিন্তু নতুন যে মোটরযান আইনটি পাশ হলো বলবো, পাশ তো হয়েছে, কার্যকর হয়নি, জি, সেটিতেও কেন আসলে ইন্স্যুরেন্স ব্যবস্থাটি না করে তহবিলের কথা বলা হলো? এই কারণে যে আমরা আসলে মানে আমাদের সড়ক পরিবহনটা কোনো শৃঙ্খলার মধ্যে নাই, কারণ ড্রাইভারের লাইসেন্স থাকবে না, গাড়ির ফিটনেস থাকবে না, তাহলে তো আসলে ইন্স্যুরেন্স ব্যবস্থা কাজ করবে না। এক্স্যাক্টলি, আমার মনে হচ্ছে যে এখানে যে আসলে যে দৃষ্টিকোণ থেকে হওয়া উচিত ছিল যে আমার অধিকার হরণ হচ্ছে এবং সেটার জন্য আমি ক্ষতিপূরণ পাবো, আর দ্বিতীয়ত এখানে আমার অধিকার যে হরণ করছে তার একটা জবাবদিহিতার ব্যবস্থা কিন্তু এই ক্ষতিপূরণের মাধ্যমে হবে, সেই দৃষ্টিকোণ কিন্তু একেবারে এই আইনের মধ্যে পাওয়া যাচ্ছে না, অন্তত এই ধারায় পাওয়া যাচ্ছে না। যে 53 ধারায় বলা হয়েছে যে আর্থিক সহায়তা তহবিল হবে এবং এই তহবিলের মধ্যে মালিক পক্ষ থেকে এককালীন একটা বাৎসরিক একটা চাঁদা সেখানে দেওয়া হবে। এখন সবাই মিলে কিন্তু যারা সদস্য তারা সবাই দিবেন, এখন কেউ ক্ষতি করলো কি করলো না তারও দিতে হবে, আর যে ক্ষতি করলো তারও বেশি কিছু দিতে হবে। বা যে বাস মালিক তারেক মাসুদের যে বাসটা ধাক্কা দিল, যে 3টা ট্রিপ করছিল একদিনে, ওই দায়িত্ব অন্য সবার নিতে হবে, এটারও তো কোনো যুক্তি নাই। আরেকটা জিনিস দেখছি যে এখানে যে এই তহবিলটা যারা দেখাশোনা করবেন, যে ট্রাস্টি বোর্ড, সেখানে সবাই কিন্তু সরকারি কর্তৃপক্ষ, আবার মালিক পক্ষের একজন প্রতিনিধি থাকবে, শ্রমিক পক্ষের প্রতিনিধি থাকবে, কিন্তু ওনার মতো একজন বিশেষজ্ঞ যিনি ইন্স্যুরেন্সের বিষয়গুলো দেখবেন, অ্যাটলিস্ট উনি বা একজন অ্যাকচুয়ারি যেটা করতে পারবেন যে অ্যাকচুয়ালি কি ধরনের কি খাতে ক্ষতি হয়েছে সেটা কিভাবে হিসাব করা যায় সেটা নিয়ে একটা পরামর্শ দিতে পারতেন, সেরকমও কেউ কিন্তু এখানে নেই। এবং এখানে বলা হয়েছে যে এই পুরো বিষয়টা কিভাবে পরিচালনা হবে এগুলোর জন্য পরে বিধিটি দিয়ে হবে, কিন্তু অফকোর্স আইনও তো কার্যকরী হয়নি, বিধিও যতদূর জানি এখন পর্যন্ত তৈরি হয়নি। তো এটা পুরো একটা মানে ব্ল্যাক হোলের মতো, আমরা কিছুই জানি না। অ্যাডভোকেট স্মৃতিকে করেছিলাম, মানে সাহস করে আপনাকেও করি, যে আদালত একরকমের এমনি আদেশগুলো দিচ্ছে কিনা। কারণ আমি যদি আপনাকে মোজাম্মেল হোসেন মন্টুর ঘটনাটাই মনে করাই, উনি মারা গেলেন 1989 সালে, 1991 সালে নিম্ন আদালত ক্ষতিপূরণের রায় দিল। তার 25 বছর পরে ওনার স্ত্রী 2014 সালে 3.5 কোটি টাকার কিছু বেশি যে ওনার প্রাপ্য, সেটা ওনাদের পরিবারের প্রাপ্য, সেটা আপিল বিভাগ থেকে রায় আনলেন। 2016 সালে মামলার চূড়ান্ত নিষ্পত্তি করে 1,69,00,000 টাকায় দাঁড়ালো ক্ষতিপূরণ এবং ক্রোক করার আদেশ দিল। কিন্তু ক্রোকের যে সম্পত্তি সেটা আবার আরেকজনের কাছে বন্ধক, কাজে কেউ কেনার আগ্রহ দেখাচ্ছে না, কাজে ওই জমিও আর বিক্রি করা যাচ্ছে না। মানে এখন বাস বিক্রি করবে গ্রিন লাইনে গিয়ে, হয়তো দেখবে ব্যাংকের কাছে বন্ধক বাসগুলো, কাজে এই টাকা আদায় হবে কিভাবে? আমার মনে হয় আদালত থেকে অন্তত যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, বিশেষ করে আমাদের সুপ্রিম কোর্ট থেকে, সেটা কিন্তু ঠিক এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা ব্যবস্থা নিচ্ছেন। মোজাম্মেল হোসেনের রায় বলেন বা তারেক মাসুদের রায় বলেন, সেই দুইটার রায় অবশেষে যখন কার্যকরী করা হবে তখন সেটার সুবিধা আরো অনেকেই পাবে, শুধু এই দুই পরিবার না। কিন্তু এখন যে কষ্টটা আমার মনে হয় সবাই, ওনারা শুধু না, আমরা সবাই পাচ্ছি, যে এই যে রায়গুলো কার্যকরী করা যাচ্ছে না, এটা কেন? মোজাম্মেল হোসেনের বিপরীতে যারা ছিলেন, পেপসিকোলা কোম্পানি, খুব ছোট কোনো কোম্পানি না, আন্তর্জাতিক একটা বাংলাদেশ বেভারেজ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ বেভারেজ ইন্ডাস্ট্রিজ, তাদের পক্ষে যারা লড়াই করছেন, আমার মনে হয় তাদের একটু হলেও লজ্জা পাওয়া উচিত, কারণ তাদের মধ্যে সাংসদরাও আছেন। তাদের চিন্তা করা উচিত যে ওনারা আইনজীবী হিসেবে ফি নেবেন না সাংসদ হিসেবে ওনারা বাংলাদেশের আইন ঠিক মতো প্রয়োগ করবেন এবং বাংলাদেশের মানুষের অধিকার সুরক্ষা পাওয়ার জন্য ওনারা কাজ করবেন। মানে এই কন্ট্রাডিকশনগুলো একটু দেখা উচিত। আর আরেকটি জিনিস হচ্ছে যে এই ব্যবস্থা এই মুহূর্তে নাই অবশ্যই, বা যখন অ্যাপিল ফাইল করা হয় এই ধরনের কেসে একটা নিয়ম কিন্তু থাকতে পারতো যে অ্যাপিল ফাইল করার আগে আমার অন্তত 50% ওই অ্যামাউন্টের 50% আমার জমা দেওয়া উচিত। এখন আমাদের যেমন অর্থ ঋণের আদালতে কোনো অ্যাপিল ফাইল করতে হলে সেখানে কিন্তু টাকা ডিপোজিট করে তারপর আপনার অ্যাপিল ফাইল করার সুযোগ থাকে, অথচ মানে আপনাকে ধরার একটা সুযোগ থাকে যে ওই টাকাটা অন্তত আদায় হবে। এখানে কিন্তু কোনো ব্যবস্থা নেই। একটি অসহায় পরিবার, অসহায় না মানে একটি পরিবারের জন্য, মোজাম্মেল হোসেনের অত্যন্ত অসহায় ছিল, তো সেই একটি অসহায় পরিবারে আপনার 30
বছর 35 বছর ধরে মামলাই লড়ে যাচ্ছে, ওইদিকে সন্তান বড় করতে হচ্ছে, পরিবারের খরচ চালাতে হচ্ছে। তাই হয়েছে ইনফ্যাক্ট। এবং সেই জন্যই খুবই দরকার যে এই দুইটি রায়ের ফাইনাল অবস্থা আমরা যাতে দেখতে পারি। এই দুইটা দেখলে একটা প্রেসিডেন্টের স্থাপন হয়ে যাবে, মানে একটা উদাহরণ স্থাপন হয়ে যাবে। এটা কিন্তু অন্যদের ক্ষেত্রে কাজে লাগবে, কারণ অন্যান্য কেস যে আমরা দেখছি সেখানে হাইকোর্ট সরাসরি ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছে। এই কেসগুলোতে একদম নিচে থেকে কিন্তু ফাইট করে উপরে আসা হয়েছে। একটা পার্থক্য আছে। এবং মোজাম্মেল হোসেন, তারেক মাসুদ এবং ভবিষ্যতে আমরা আশা করছি মিশুক মুনিরের কেসেও তাই হবে, যে সেখানে কিন্তু আদালত থেকে একটা হিসাব করা হয়েছে যে কোন কোন খাতে কি কিভাবে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে। তো সেটাও কিন্তু অন্যদের কাজে লাগবে যদি কার্যকরী করা যায়। আমি এরপরে যখন আপনার কাছে আসবো, আমি জানতে চাইবো যে মানে এই আদালতে গিয়েই আসলে লড়েই ক্ষতিপূরণটা আদায় করতে হবে কিনা, এই প্রসঙ্গটা আমি আসলে জানতে চাই। কারণ সম্প্রতি চুরিহাট্টার ক্ষেত্রে, অন্য ঘটনা অগ্নিকাণ্ডের ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল একটু বোধহয় মানে আদালতকে বলেছেন যে এই আদালত এরকম ভাবে আদেশ দিলে যে কোনো ঘটনায় সবাই আদালতের কাছে ছুটে যাবে। এটা ভালো কথা না খারাপ কথা, সেই প্রসঙ্গটা আমি আপনার কাছে শুনবো। সৈয়দ শাহরিয়ার আহসান, আমি আপনার কাছে জানতে চাই যে আমাদের দেশে এই যে গাড়ির চালকরা বলছেন, পরিবহন শ্রমিকরা বলছেন, কারণ আমরা সাধারণভাবে পরিবহন শ্রমিকদের আমরা দোষ দেই, আমরা চালকদের দোষ দেই, দুর্ঘটনার জন্য তাদের দায়ী করি, কিন্তু আসলে পরিবহন শ্রমিকরা সব, রাসেল সরকার নিজে একজন গাড়ি চালক ছিলেন, পরিবহন শ্রমিকরা কিন্তু সবচেয়ে বেশি দুর্ঘটনার যারা শিকার হন তাদের মধ্যে খুব শীর্ষ পর্যায়ে আছেন, এবং তারা, তাদের পরিবারগুলো, অসহায় পরিবারগুলোর আর কেউ খোঁজ নেন না। তারা বলছেন কোর্টে গেলেই নাকি 600 টাকায় ইন্স্যুরেন্স কিনতে পাওয়া যায়। এগুলো কি ধরনের ইন্স্যুরেন্স? এইসব সিস্টেম কেন বন্ধ হচ্ছে না? মানে কেন, কোন কোম্পানির কি অবস্থা দেখে বুঝে ইন্স্যুরেন্স ব্যবস্থাটি চালু করা যাচ্ছে না বাংলাদেশে? না, আমি সত্যি আশ্চর্য যে কোর্টে তো ইন্স্যুরেন্স বিক্রি করার কোনো ইয়ে নাই। এটা হয়তো একটা রং কনসেপশন, কোথা থেকে কেউ হয়তো মানে এক্সটেম্পো একটা কমেন্টস করেছে। ইন্স্যুরেন্স সার্টিফিকেট ইস্যু করবে ইন্স্যুরেন্স কোম্পানি, এবং সেখানে কিছু সাবজেক্টিভিটি রয়েছে, কন্ডিশনস রয়েছে, যেমন গাড়ির ফিটনেস থাকা লাগবে, ড্রাইভারের মানে কি বলবো ড্রাইভিং লাইসেন্স ভ্যালিড থাকা লাগবে, এই জিনিসগুলো রয়েছে। এবং এইখানে আমাদের ইন্স্যুরেন্সটা যেটা রয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বিক্রি করছে, এবং তাদের লিমিট অফ লায়াবিলিটি যেসবগুলো দেওয়া রয়েছে, সেটা আমি এর আগেও বললাম, ওর মোটর ভেহিকেলস অর্ডিন্যান্স দিয়ে লিমিট করা রয়েছে। এবং ইন কেস অফ যখন কোনো ইভেন্চুয়ালিটিস হচ্ছে, তখন আপনি ক্লেম করলে ইন্স্যুরেন্স কোম্পানি ইজ বাউন্ড টু পে দ্যাট, এবং সেটা প্রচুর পেমেন্ট করছে, যদিও সেটা আমি বলবো খুবই অপ্রতুল। এর আগেও বলেছি যে লাইফের মানে কোনোভাবে টাকা দিয়ে কম্পেনসেট করা সম্ভব না। সুতরাং আমাদের এখানে ওই অর্ডিন্যান্সগুলোর সংশোধন দরকার। ব্যক্তিগত গাড়ি এবং গণপরিবহন কি পরিমাণ আসলে প্রপার ইন্স্যুরেন্স করা আছে, এর কোনো পরিসংখ্যান আছে আমাদের কাছে? ইন্স্যুরেন্স ছাড়া তো গাড়ি চলতে পারার কথা না, এটা তো একদমই মানে আপনার বিআর কিন্তু ফিটনেস ছাড়া গাড়ি চলছে, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চলছে, অথরিটি যেটা রয়েছে সেটা তো ওইটার একদম এগেইনস্টে, হ্যাঁ, যে উইদাউট ড্রাইভিং লাইসেন্স বলছেন যে ওই যে পুলিশি ঝামেলা, এরাতে একটা ইন্স্যুরেন্স নিয়ে আর কি গাড়িগুলোকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়। ইন্স্যুরেন্স ইজ ওয়ান অফ দ্য প্রিকন্ডিশন যে রাস্তায় নামার জন্য, কিন্তু তার আগে তো তার ওই দুইটা জিনিস দরকার, তার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এট দি সেম টাইম গাড়ির ফিটনেস থাকতে হবে। সেসব পরীক্ষা করে ইন্স্যুরেন্স দেওয়া হয় বাংলাদেশে, নাকি এই ব্যবস্থাটি গড়ে ওঠেনি? ইন্স্যুরেন্সটা হলো, আপনার যদি ভালো করে দেখেন, সব জায়গায় ইন্স্যুরেন্স একটা হলো গুড ফেইথের ব্যাপার। আপনি যেটা ডিক্লারেশন দিচ্ছেন যে আমার গাড়িটা রয়েছে, এই জিনিসগুলো আমি ধরেই নিচ্ছি, তখন আপনি আমাকে বিআরটি এর একটা সার্টিফিকেট দিচ্ছেন যে এটার ভ্যালিডিটি আছে এবং এটার রোড ওয়ার্দিনেস রয়েছে, এবং অ্যাট দি সেম টাইম ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে। বেসড অন দিস টু পেপারস আমরা পলিসি ইস্যু করছি। আর পরবর্তীকালে যদি দেখা যায় যে ইটস এ ফেক, তো সেইখানে তো আমার করার কিছু থাকছে না। হ্যাঁ, তখন আপনাকে আর ওই 20,000 টাকাও দিতে হবে না। ওইটাও আমার দিয়ে, কারণ আমি ওইখানে সত্যিকার অর্থে আমার কোনো লায়াবিলিটি থাকছে না। সে কথা অবশ্য ঠিক বলেছেন, কারণ মানে অনলাইনেও তো ইন্স্যুরেন্স কিনতে পাওয়া যায়, মানে সেটা একদম মানে বৈধ পদ্ধতিতে ট্রাভেল ইন্স্যুরেন্স, গাড়ির ইন্স্যুরেন্স কিনতে পাওয়া না থাকলে সামান্য ফিও কিন্তু অনেক সামান্য, আর ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটাও এত নমিনাল একটা, সেটা আপনার এত, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে এইটার প্রিমিয়াম হলো বহুগুণ বেশি। তাদের লিমিট অফ লায়াবিলিটি, আমি বললাম যে লাইফের ব্যাপারে নতুন বীমা আইন হয়েছে, সেখানে কি এগুলোর কোনো বীমা আইনে তো অনেকগুলো জিনিস তো, এইটা এখনো ধরা হয়নি, এটা নিয়ে কাজ চলছে। তো এলে আশা করি যে এটা আবার যেহেতু অর্ডিন্যান্স দিয়ে, কারণ ব্যক্তিগত গাড়ি আর গণপরিবহনের গাড়ির তো প্রিমিয়ামও আলাদা হওয়া উচিত। হ্যাঁ, আলাদা হওয়া উচিত। এইখানে ধরেন
আইনে যেটা বলা হচ্ছে সেটা বলা হচ্ছে মিনিমাম ওইটাকে প্রচলিত আমরা ভাষায় ইন্স্যুরেন্সের ভাষায় বলি অ্যাক্ট লায়াবিলিটি যেটা বলা হয় যে ইয়েতে, যে এইটা মিনিমাম রিকোয়ারমেন্ট আপনার রাস্তায় একটা গাড়ি নামানোর জন্য। তো সেইখানে শুধুমাত্র এই কয়টা লায়াবিলিটি করে দিয়েছে, কিন্তু যখন এই অ্যাক্ট লায়াবিলিটিটাকে যখন আবার ইয়েটা করবে মানে অ্যামেন্ডমেন্ট করতে হবে, তখন তো সেটা ওই অর্ডিন্যান্সটা দিয়েই করতে হবে। এটা তো ইন্স্যুরেন্স কোম্পানি কিংবা আমার যে রেগুলেটরি অথরিটি রয়েছে, দে ক্যান সিম্পলি প্রপোজ, তারা কিন্তু আর কিছু করতে পারে না। অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, আপনি যদি এই যে রাসেল সরকারকে, যে গ্রিন লাইন পরিবহনের, এবং গ্রিন লাইন একটি নামকরা বাস কোম্পানি, তাদের এই বাসের ইন্স্যুরেন্স ছিল, তাদের এই বাসের কাগজপত্রের কি অবস্থা ছিল, ড্রাইভারের লাইসেন্স ছিল, এগুলো দেখা হয়েছিল কিনা? মানে ক্ষতিপূরণ তো একটা আদায় হলো, অপরাধের শাস্তিটা কোথায় হলো? মানে মালিক ক্ষতিপূরণ দিচ্ছেন, কিন্তু যে ড্রাইভার আসলে পায়ের উপর গাড়ি চালাতে পারেন, সে ড্রাইভার তো বুকের উপরও গাড়ি চালাতে পারে। হ্যাঁ, রাইট। আমার তার এগুলো ছিল, আমার যতটুকু জানা আছে যে তার এই লাইসেন্স ছিল, ইন্স্যুরেন্স ছিল, আদার্স সব ছিল, বাট ড্রাইভার যে পায়ের উপর তুলে দিল এটার জন্য তার জন্য আলাদা মামলা হয়েছে, অ্যাক্সিডেন্ট মামলা তার ভাই করেছে, এটা আলাদা জিনিস, এটা আলাদা সেক্টর। আর আমরা করেছি যেহেতু ইচ্ছাকৃত একটা বাক বিতণ্ডার মধ্য দিয়ে প্রথমে গাড়িটা তাকে আগে লাগিয়েছে, পরে সে যে গাড়িটা আটকিয়েছে, ও তো একটা ড্রাইভার, তারপরে চাইছে যে আমার বস আছে গাড়িতে, এসে দেখে যান গাড়িটা কি হয়েছে, তখন তোর সে না দেখে যে গাড়িটা তার, সে যখন সামনে দাঁড়িয়েছে তখন তাকে ধাক্কা দিয়ে গাড়িটা উপর দিয়ে নিয়েছে। এই জায়গায় আমাদের এই কম্পেনসেশন মামলাটার জন্য আমরা করেছি, একটা আলোচনা চলছিল, তখন তার পায়ের উপর দিয়ে গাড়িটা নিয়ে সে টান দিয়ে চলে গেছে, এবং ওখানে ট্রাফিক ছিল বা ট্রাফিককে সে পাস করে চলে গেছে, যার জন্য তার অ্যাক্সিডেন্টটা হয়েছে, পাটা কেটে গেছে। তা আর তার পরবর্তীতে আমরা তো যা দেখলাম পত্রিকায়, মিডিয়ায় দেখে, তারপর আমরা এটার জন্য নিলাম যে আমরা মামলা করে দিই, দেখি কি হয়। মামলায় তো আমরা ভালো রেজাল্ট ইনশাআল্লাহ পেয়েছি, আশা করি যে মানে এই যে গ্রিন লাইনের মতো একটা প্রভাবশালী প্রতিষ্ঠান, তার বিরুদ্ধে মামলা লড়া বা ক্ষতিপূরণ আদায় করা, সেক্ষেত্রে এই যে আপনি আওয়ামী লীগের এমপি ছিলেন, ওই এলাকার এমপি, আপনি বলছিলেন যে আরেকজন আইনজীবী আপনার সাথে ভীষণভাবে এই মামলাটিতে লেগেছিলেন, তিনিও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, মানে আপনাদের এই রাজনৈতিক পরিচয়টা আসলে রাসেল সরকারকে সাহায্য করেছে কিনা? না হলে কি রাসেল সরকাররা মানে ক্ষতিপূরণ পাওয়ার কথা? না, এরকম করে না, এইভাবেও না যে আমরা আওয়ামী লীগ করি বা আমি আওয়ামী লীগের জন্য যে দাঁড়িয়েছি সেটাও না। আমার মনে হয়েছে যে আমি যেহেতু এলাকার একজন জনপ্রতিনিধি, আমার একটু দায়িত্ব আছে কে কোথায় কেমন আছে। আমি এর আগে অনেকে আমার এলাকার অসুস্থ ছিল, হাসপাতালে আমি বলতে চাইছি যে না হলে তো মানে একজন মানে সাধারণ মানুষের পক্ষে ক্ষতিপূরণ আদায় করে আনা সম্ভব কিনা? সাধারণ মানুষের তো ক্ষতিপূরণ হয়তো সম্ভব না, এবং আমার রাসেল সরকার হয়তো ছিল না, আমি যদি না গিয়ে আসতাম হয়তো সেও এইভাবে পেত না, সেটা সেও রাসেল সরকার হয়তো, আমি দেখেছি অনেক মিডিয়ায় বলেছে যে কোনোভাবে সম্ভব হতো না যদি আপা আমার পাশে না দাঁড়াতো। আর আমি তো চেষ্টা করেছি যে একটা কিছু হওয়া উচিত, যেটা স্যার আপা অনেকগুলো মামলার উদাহরণ টেনেছে, তারেক মিশুর বা আপনারা টেনেছেন, যে একটা কিছু অন্তত শুরু হোক। আমাকে যেমন ওই দিন প্রশ্ন করা হয়েছিল ৭১ টিভির যে ফারজানা রূপা, যে আপনি কি সন্তুষ্ট কিনা ৫ লাখ টাকা পায়। আমি বলছি সন্তুষ্ট না, বাট সন্তুষ্ট বলতে এরকম ভাবে সন্তুষ্ট যে অন্তত দেয়াটা শুরু হলো, দেয়াটা শুরু হোক, মানুষ অন্তত কিছু পাক। একটা বিরতিতে যাই, আমার দর্শকরা অবশ্য বলছেন আরো নানা কিছুই, যে একটা কিছু পাক, এটাতে আমরা অনেক সন্তুষ্ট হয়ে যাচ্ছি কিনা, সেই মন্তব্যটাও করবো একটা বিরতির পর, আপনার কাছে আসবো। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, আপনার কাছে আমি এটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে এই যে ৫ লাখ টাকা ৫০ লাখ টাকা হবে কিনা, আপনি বলছিলেন যে আমাদের আরেক সহকর্মী সাংবাদিক আপনাকে আগে জিজ্ঞেস করেছেন যে ৫ লাখ টাকায় আপনি খুশি কিনা। আমি জানতে চাই ৫০ লাখ টাকা হবে কিনা এই ভরসা আপনি রাখেন কিনা? কারণ আমি আবার অনেক টেলিভিশনে স্ক্রল দেখেছি, মালিক পক্ষ বলেছেন যে দরকার হলে কোম্পানি বন্ধ করে দিতে হবে, কারণ বড় কোম্পানিগুলো তো আসলে ব্যাংকের হাতে থাকে, কাজে তারা বলবেন তারা দেউলিয়া হয়ে গেছেন, তারা অন্য নামে ব্লু লাইন নামে কালকে থেকে ব্যবসা শুরু করবেন। জি, এই প্রসঙ্গটা জানতে চাই। আর অপরাধেরও একটা স্বীকৃতি এবং বিচারটাও তো আসলে জরুরি। রাইট, ৫০ লাখ টাকা পাবে, আমি আগেও বলেছি এখনো বলছি, যে কারণ এটা যেহেতু সর্বোচ্চ আদালত একেবারে অ্যাপিলেট ডিভিশন থেকে রিজেক্ট হয়ে ৩১ তারিখে এটা রায় হয়েছে, যেটা আর কোনো কিছু করার
কিছু আছে বলে আমি মনে করি না। এটা সারা আপাও একজন আইনজীবী হিসেবে বলবে যে যেহেতু সর্বোচ্চ আদালত থেকে চলে এসছে এটা টাকা পাবে। তবে পাবে কিনা তার গ্রিন লাইনের আপনি যে প্রশ্নটা করছেন যে ব্যাংকের লোন আছে কিনা, এটা তো থাকতেই পারে। এটা বড় কোম্পানিগুলোর বড় কোম্পানি তাই থাকে, হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা ঋণ থাকে। আপনাদের সাংবাদিক সেদিন যে আমি ৭১-এ দেখেছি যে সে আরেকটা প্রতিবেদন করেছে যে মালিক কিন্তু এসছে পাজেরো গাড়ি দিয়ে, পাজেরো গাড়ি দিয়ে যে আসে তার 50 লাখ টাকা দিতে এত 50 লাখ টাকা দিতে এত আদালতে কিছু। দৌড়াতে আর যদি হচ্ছে তার কেন? যদি কিছুই নাই থাকে সে দেউলুয়ে মনে করতো ওর তার পাজেরোটাও তো দামি, 50 লাখ তো তার পাজেরো তার চেয়েও দামি। যাই হোক, আমার মনে হয় যে এটা পাবে, রাসেল সরকার পাবে, কারণ এটা সর্বোচ্চ আদালতের রায়, এটা পাবে। আর একটা বললেন যে ওই অপরাধের বিচারটা, অবশ্য অপরাধের বিচার তো অবশ্যই ড্রাইভার যে এই অকর্ম বা কুকর্মটা করেছে এটা তো বিচার হবে। এটার বিচার হবে জন্যই আমি জানি যে এই মামলাটা ওর ভাই বাদী হয়ে করেছে। এটার চার্জশিটও আমি সেদিন রাসেল আমাকে বলছিল যে আপনার চার্জশিট রেডি হয়েছে, আমাকে এই তদন্ত কর্মকর্তা ফোন দিয়েছিল। তা ও চার্জশিটটা হয়ে গেলে তো বিচার যেভাবে হয় হবে, এবং এটার একটা এটারও সুরাহা হবে। এবং এটা সুরাহা হওয়া দরকার এই জন্য যে আজকালকার ড্রাইভাররা কিন্তু সবসময় তার ডেসপারেটলি চালায়। তারা যদি অধিক গতি বা ডেসপারেটলি যদি না করে তাহলে কিন্তু এতটা অ্যাক্সিডেন্টের হয় বলে আমি মনে করি না। আমাদের একজন দর্শক মোহাম্মদ ওবায়দুল্লাহ লিখছেন যে জীবনের বিনিময়ে রাস্তা, ফুটওভার ব্রিজ, 20 লাখ টাকা, শেষমেশ চাকরি পাওয়া চালু হয়েছে। সরকার বলেছিল প্রত্যেক পরিবারে একজন করে চাকরি পাবে, এখন আর এটা এমনি এমনি পাবে আর এটা বোধহয় আশা করা যাচ্ছে না, কাউকে একজনকে জীবন দিতে হবে। মানে নানাভাবে আসলে আমরা বিচার নেওয়ার চেষ্টা করছি, আসল বিচারটা হচ্ছে কিনা সেই প্রশ্ন হয়তো তুলছেন এই ভদ্রলোক। সৈয়দ শাহরিয়ার হাসান, আপনার কাছে আমি জানতে চাই, আমাদের অনেক প্রবাসী দর্শক লিখছেন যে ওই দেশে গাড়ি নামাতে হলেই সরকারের কাছ থেকে একটা ওই যে আপনি যেটাকে বলেন রোড ওয়ার্দিনেস, গাড়ি রাস্তায় চলাচলের যোগ্য কিনা সেটার পরীক্ষা দিতে হয়, নিজেদের লাইসেন্সের পরীক্ষা দিতে হয়, আর ইন্স্যুরেন্সটা করতেই হয়। সেই জায়গাটিতে বাংলাদেশ নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনি মূল প্রতিবন্ধকতা কোনগুলোকে মনে করেন? মানে সড়কে এই শৃঙ্খলাগুলো নেই, সেটা শৃঙ্খলার জন্য যেটা আমি বলবো যেটা আইনের প্রয়োগের অভাব। কারণ যে জিনিসগুলো রয়েছে, যেমন ধরেন যে ট্রাফিক পুলিশ যদি রেগুলারলি চেক করে, আপনি রাস্তায় যেই মিনি বাসগুলো এখন দেখতে পাবেন সেইগুলোর মানে বডিটার অবস্থায় যদি দেখেন কতখানি ক্ষত বিক্ষত, ওরা একটা বাড়ি মানে কোথাও কেউ যদি ডেন্টও করে আরেকটা গাড়ি পুশ করে বলতে পারবে না সে কোন জায়গায় আর এই লোকটা নতুনভাবে ডেন্ট হয়েছে। তো এই গাড়িগুলো কি করে ফিটনেস পাচ্ছে? তো সেইখানে আপনার আইনের প্রয়োগ, যারা এই ফিটনেস দিচ্ছে তাদেরকে দায়বদ্ধতা সৃষ্টি করতে হবে। তারপরে ধরেন আমার ড্রাইভিং লাইসেন্স, সেই লাইসেন্সটা জেনুইন কিনা দেখতে হবে। এবং একটা লোকের লাইসেন্স দিয়ে আমি সারা জীবনের জন্য ছেড়ে দিচ্ছি, বাইরে কিন্তু যেটা রয়েছে ইয়ারলি মানে বেশ কিছুদিন পর পর তার একটা ফিজিক্যাল ফিটনেসও দেওয়া লাগে। এখন আমার একটা চোখ নষ্ট হয়ে গেছে কিংবা চোখ স্টিল আই এম ড্রাইভিং লাইসেন্স, এটা তো হতে পারে না, সারা জীবনের জন্য ক্যানট বি গ্যারান্টেড। তারপরে ধরেন ড্রাইভিং লাইসেন্সের উপরে আপনার আছে, যেমন বাইরে আপনার একরকম অপরাধ করলে ভায়োলেশন অফ ট্রাফিক সিগন্যাল, তার জন্য আপনার ড্রাইভিং লাইসেন্সে কিন্তু একটা করে স্পট পড়তে থাকে। এবং ওই 2-3টা কয়েকটা জিনিস ভালোভাবে পড়লে সে কিন্তু এমনি ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। তখন কিন্তু সে সচেতন থাকবে যে আমি এইভাবে গাড়ি চালাতে পারলে তো আমি তো আর চালাতে পারবো না, তখন সে ট্রাফিক আইন মানতে বাধ্য থাকবে। মানে কাজে সড়কে শৃঙ্খলা না আনলে ইন্স্যুরেন্স কাজ করবে না প্রক্রিয়া। ইন্স্যুরেন্সটা তো ধরেন এগুলোর একটা মানে অংশ, মানে সড়ক দুর্ঘটনা তো ইন্স্যুরেন্স কমাতে পারে না। ইন্স্যুরেন্স যেটা করতে হচ্ছে সেটা আর্থিক ক্ষতিটা দিতে পারছে, যে লোকের ক্ষতি হয়ে গেল মানলেই আপনারা টাকাটা দেবেন, না হলে তো আপনারা টাকাটা দেবেন না, তাই না? ব্যারিস্টার সারা হোসেন আব্দুল্লাহ শাফি মনে করাচ্ছেন যে এই যে সুপ্রভাত মানে সর্বশেষ আবরার ছেলেটা যে মারা গেল, ইউনিভার্সিটির স্টুডেন্ট, তার নামেও একটা ব্রিজ হচ্ছে, একটা ফুটওভার ব্রিজ হচ্ছে, কিন্তু 10 লাখ টাকা জরুরি খরচ হিসেবে দিতে কিন্তু 19 মার্চ সে মারা যাবার পরেই হাইকোর্ট নির্দেশ দেয় এবং সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষকে 7 দিনের মধ্যে টাকা দিতে বলা হয়। সে টাকা এখনো পাওয়া যায়নি। দর্শক মনে করাচ্ছেন ওই বাস ড্রাইভারের পরিবর্তে কন্ডাক্টর চালাচ্ছিল, ওই বাসের রুট পারমিট ছিল না, তবু কেন কোনো দ্রুত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? আসলে এই ঘটনাগুলোতে দ্রুত ব্যবস্থা হচ্ছে না, কিন্তু এগুলো তো হাতে গোনা কয়েকটা ঘটনা, তাই না, যেগুলো আমাদের চোখে পড়ছে। কিন্তু গত 1 বছরের মধ্যে
প্রায় 2000 ব্যক্তির মৃত্যু হয়। তার আগের বছরও 2017-তো কিন্তু 2500 মানুষের মৃত্যু হয়। সেই 2500 জনের কি হয়েছে আর 2000 জনের কি হয়েছে সেটা তো আমরা বলতে সরকার পারছি না। মামলাও করেন না। আমরা আর ওইটাই আসল বিষয়টা, যে উনি যে কথাটা বলছেন ইন্স্যুরেন্স ক্লেমগুলো করা হচ্ছে না, মামলাও করা হচ্ছে না। আমরা জানি যে রাস্তা একটা ধামা চাপা পড়ে যায়, কাফনের কাপড় দিয়ে সেখানে অনেক ক্ষেত্রে শেষ হয়ে যায়। কিন্তু আমাদের সরকারি কিন্তু আইন সহায়তা ব্যবস্থা একটা আছে। এখন আমরা কেউ এখানে যারা আছি, আইন আমরা সহায়তা ব্যবস্থা মানে কি অ্যাটর্নি জেনারেলের অফিস? না না, অ্যাটর্নি জেনারেল অফিস আচ্ছা। মোটেও না, একটা সরকারি আইন সহায়তা ব্যবস্থা আছে, তহবিলও আছে। সেখানে যারা অতি দরিদ্র তারা কিন্তু ওটার মাধ্যমে আইন সহায়তা পেতে পারেন। কিন্তু এই আইন সহায়তার তহবিল বা এই পুরো কার্যক্রম, যেটার সাথে আমরা সবাই কাজ করছি বিভিন্নভাবে, কিন্তু সেখানে কিন্তু আমি যতদূর জানি এখন পর্যন্ত সড়ক দুর্ঘটনার মামলাগুলোকে কোনো অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। রানা প্লাজার পরে কিন্তু বলা হয়েছিল যে সেখান থেকে শ্রমিকদের সহযোগিতা করা হবে এবং করা হচ্ছেও, কিন্তু সড়ক দুর্ঘটনার ব্যাপার ওখানে প্রায়োরিটি হিসেবে নেওয়া হয়নি। সেটা হলে, সেটার একটা প্রচারণ হলে, এই যে স্মৃতি আপাকে ধরা হবে বা আমাকে আরেকজনকে ধরা হবে, সেরকম না হলে ওখান থেকে তো সরাসরি সহায়তা পাওয়া যেত। এবং আসলে একদম সিস্টেম্যাটিকলি প্রত্যেক কেসে মামলা দরকার, প্রত্যেক কেসে দ্রুত এই আবেদনগুলো করা দরকার এবং সেটার ভিত্তিতে পেমেন্টগুলো হওয়া উচিত। এবং সেই ক্ষেত্রে চালকের ফাঁসি হলে তো আসলে দায়িত্বহীন না, ওই মালিকের চালকের কোনো তো গায়ে কিছু লাগে না, হবে না। মানে দুটো টাকা এবং- বের হলে বোধহয় একটু গায়ে এবং লাগবে। আমাদের একটু চালকের পক্ষে আমাদের একটু বলা উচিত। অধিকাংশ ক্ষেত্রে আপা ঠিকই বলছেন যে চালকরা ওই যে ট্রিপ মারছে বা খুব দ্রুত চালাচ্ছে, কিন্তু অনেক সময় তারা বাধ্য হচ্ছে এটা করতে, কারণ তারাও যে টাকা পাচ্ছে, তারা যে উপার্জন করছে সেটা কিন্তু ট্রিপের বেসিসে হচ্ছে। এবং তারা যে খুব ধনী ব্যক্তি তাও না, এবং অধিকাংশ তারাও ক্ষেত্রে মরছে সড়কে, তারাও খুবই বেশি মরছে, সংখ্যায়। তাদের পরিবারও কিন্তু তখন দুস্থ হয়ে পড়ছে। So তাদের বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে তাদের আগে একজনকে যদি আমরা 40 বছরের জেল দিয়ে দিই আর 50,000 মানে 50 লক্ষ টাকা দিতে বলি, তাতে কিন্তু আরো বেশি সমস্যা তৈরি হবে। সো আমার মনে হচ্ছে যে ইন্স্যুরেন্স ব্যবস্থা যদি ঠিকমতো চালু করা যায় আর পাশাপাশি আইনি আর আমি শেষ প্রক্রিয়া প্রশ্নটা কার্যকর আপনাকে করা যায়, করতেই তাহলে চাই কিছু যে এই যে ব্যবস্থা চুরিহাট্টার হবে। ঘটনার পর Exactly. অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেছেন যে এইভাবে যদি আদালত আদেশ দেয়, মানে সরকার বলেছে 1 লাখ টাকা দেবে, আদালত বলেছে পর্যাপ্ত নয় 5 লাখ দেওয়া হোক, তখন অ্যাটর্নি জেনারেল বলছেন এভাবে আদেশ দিলে যে কোনো ঘটনায় সবাই আদালতে ছুটে আসবে। কারো আদালতে ছুটে আসতে হতো না যদি সরকার ঠিক মতো ব্যবস্থা করতো আর এই ঘটনাগুলো যদি না ঘটতো। কারণ সেখানে জীবনের অধিকার খর্ব হয়েছে বলে তো প্রতিকার পাওয়ার জন্য মানুষ ছুটে আসছে। আর চুরিহাট্টার ঘটনা, এটা আমাদের সবার জন্য একটা আসলে লজ্জার ব্যাপার যে সেখানে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা কোর্ট থেকে পাওয়া গেল না। এর আগে আমরা দেখেছি রানা প্লাজার কথা বলেন, তাজরিনের কথা বলেন, নিমতলির সময়ও কিন্তু আদেশ হয়েছিল সাথে সাথে কিন্তু সেই ওই আদেশ তো কোনো দিনেই। কিছু পালন করা হয়নি, আদালত আরেকবার আদেশ দিলেই বা কি লাভ হতো? কিন্তু অ্যাটলিস্ট দিতে পারতো, বলতে পারতো যে আমাদের কথা উপেক্ষা, যেমন এখন যেমন সড়ক দুর্ঘটনার ব্যাপারে কোর্ট তো বলছে যে না, এটা আমরা মনে করি আর কেউ করছে না, আমরাই করি, অ্যাটলিস্ট আমরা করাতে একটা টনক নড়ছে সবারই। কিন্তু চুরিহাট্টার ব্যাপারে ওটা কি পুরান ঢাকার মানুষ ছিল বলে না, কিছু শ্রমিক ছিল বলে না, কি কারণে কোর্ট দিল না জানি না, কিন্তু আমরা অত্যন্ত লজ্জিত যে সেখানে কোনো আদেশ পাওয়া যায়নি। এবং আদালত কোর্টের এই কথাটা কেন যে শুনলেন, মানে সরি কোর্টের না সরকারের, যে আমরা পরে এসে জানাবো কি হবে না হবে, সেটাও বলেছেন। কারণ আমরা সরকারের দয়ার জন্য তো বসে থাকছি না, আমরা চাচ্ছি যে মানুষের অধিকার তার মানে আদায় হোক। আপনারা বোধহয় দুজনই একমত যে আদালতের আদেশের এই মানে প্রভাবগুলো আছে। কাজে যেসব দর্শক বলছেন দাঁড়ে দাঁড়ে ঘুরতে ঘুরতে বছরের পর বছর চলে যায়, যে রায়টা পাওয়া যায় তার একটা সুদূর প্রসারী প্রভাব থাকে। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার সারা হোসেন, ধন্যবাদ সৈয়দ শাহরিয়ার হাসান, ধন্যবাদ অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, ধন্যবাদ। দর্শক, পরবর্তী পর্বে রাজনীতিতে নতুন কি এই নিয়ে করবো আলোচনা।